আমরা যখন জুলাইয়ের পরবর্তীতে আমরা কি ভেবেছিলাম যে এই কমপ্লিকেসি তৈরি হবে আমাদের মধ্যে? আমরা তো সবাই ভেবেছি, তখন দেখবেন যে তখন কিন্তু অনেক প্রস্তাব এসেছিল না, যে একটা অন্যরকম সরকার করার কথাও এসেছিল, খুব দ্রুততম সময়ে অন্য কিছু করার কথা। তখন কিন্তু বিএনপির মতো একটি বড় দলও কিন্তু অনেক লিবারাল স্ট্যান্ডে ছিল, কারণ তারা বুঝতেই পারেনি যে কমপ্লিকেসির জায়গাটা এরকম হবে, সিচুয়েশন যে এত জটিল হয়ে যাবে, এটা আসলে বিএনপি বলেন আমার মনে হয় কোনো দলই বুঝতে পারেনি। তবে আমি মনে করি যে এটি কিছু কিছু পলিটিক্যাল দলের এক ধরনের রাজনৈতিক খেলা, যারা চাচ্ছেই সিচুয়েশনটা একটু কমপ্লিকেটেড হয়ে যাক। সেটা কি রকম? মানে ধরেন আপনি দেখেন কিছু রাজনৈতিক দল আছে যারা ঐক্যমত্য কমিশনে বসেন, খাওয়া দাওয়া করেন, গল্পগুজব করেন, ঐক্যমত্যে মানে একই পর্যায় থেকে বিকালবেলা বের হন, সন্ধ্যাবেলা একটা স্টেটমেন্ট দেন যেটা ঐক্যমত্যের সাথে সারাদিনের আলোচনায় কোনো সম্পর্ক নাই, তাই না? নতুন নতুন ইস্যু আসে, যেমন ধরেন কোনো একটা কিছুতে হয়তো দেখা গেছে যে জাস্ট ঐক্যমত্য কমিশনে ছিল না, যখন সবাই ঐক্যমত্যের একটা দ্বার প্রান্তে চলে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে নতুন একটা ইস্যু চলে আসলো। তার মানে হচ্ছে পার্টিকুলার কিছু দল যারা চাচ্ছেন যে এই ধরনের কিছু ঘোলাটে পরিবেশ হলে হবে কি হবে না, একটা দোদুল্যমনতার মধ্যে যাতে দেশের মানুষ থাকে, রাজনৈতিক দলগুলো থাকে এবং কালক্ষেপণ হয়, তাই না? কালক্ষেপণটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে এটা একটা গেম প্লে করা হচ্ছে, যে সমস্ত কিছুতে সময়টাকে একটু বাড়িয়ে দেয়। এটার পেছনেও কারণ আছে, কারণ হচ্ছে যে আপনি দেখবেন এখানে কিছু কিছু ছোট ছোট দল, মানে কাউকে আমি ছোট করে বলছি না, কিন্তু রাজনৈতিক খেলার মাঠে ছোট দলের এবং বড় দলের তো অফকোর্স একটা গুরুত্ব আছে, তাই না? তো তারা যে মানে পাওয়ারটাকে এই মুহূর্তে এনজয় করছে, তারা হয়তো জীবনে কোনোদিন এটাকে এনজয় করেনি। যেমন ধরেন আপনি ছোট ছোট কিছু দলকেও আপনি খুব বেশি একটা মানে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন, তারা একটা বড় বড় প্রোগ্রাম করতে পারছে, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আসলে গত সেটা তো ডেমোক্রেসিতে হতেই পারে, এবং দেখেন গত 17 বছর, আমি সেটাই বলছি, এটাই হওয়ার কথা অ্যাকচুয়ালি, কিন্তু গত 17 বছরে না পেতে পেতে বড় দলগুলোই তো পায় নাই, তাই না? তো এই ছোট দলগুলোর মধ্যে একটা হয়েছে যে পাওয়ার কেনা ভালোবাসে, তাই না? আপনি দেখবেন যে হঠাৎ করে যাদের হাতে পাওয়ার চলে গেছে, আমি অনেক উপদেষ্টাদের কথাও বলতে পারি, হ্যাঁ, পাওয়ার চলে যাওয়ার পরে কি হয়েছে আপনারা দেখেছেন, অনেক দুর্নীতির অভিযোগ এসছে, অনেক কিছু হয়েছে। আমরা কি কখনো ভেবেছিলাম যে নতুন যারা দল করেছেন বা যারা খুব ইয়াং উপদেষ্টারা, তারাও তো আগের পথেই হাঁটছেন, তাদের ভাষার ব্যবহার দেখবেন, তাদের সমস্ত কিছুর মধ্যে কিন্তু পুরনো ছাপটাই আসে, তাই না? আপা একটি কথা বললেন, আপা বলেছেন যে পুরনো বিষয়গুলোকে তুলে ডিমেইন করার কথা বলেছেন উনি। আমি জানি না আপা কোন পুরনো বিষয়ের কথা বলছেন। ধরেন এই দেশের ইতিহাসে গত 53-54 বছরের ইতিহাসে পুরনো কিছু বিষয় আছে যাকে আপনি ভুলে যেতে পারবেন না। যুদ্ধাপরাধের বিষয় আপনি ভুলে যেতে পারবেন না, মুক্তিযুদ্ধ নিয়ে ভুলে যেতে পারবেন না, রাজাকার নিয়ে ভুলে যেতে পারবেন না, আরো অনেক ইস্যু আছে। তার মানে আমরা একটা নতুন পথে গেছি বলে এটার মানে এটা নয় যে জুলাই আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু তার মানে আমরা 71-কে ভুলে যেতে পারবো না, আমরা যুদ্ধাপরাধীদের ভুলে যেতে পারবো না। তার মানে পুরনো বিষয়গুলোকে আসতেই হবে এবং সেটার একটা সমাধান আসলে হতেই হবে। তো পুরনো বিষয় সমাধান কি এরকম যে আমি 71-কে আমি ধারণ করব, 71-কে অস্ত্র হিসেবে ব্যবহার করব? না, অস্ত্র হিসেবে তো ব্যবহার করছে গত 17 বছর, তাই না? কিন্তু এখনো আপনি দেখবেন যে 71-এর প্রশ্নে অনেক দলই আছেন যে তারা স্পষ্ট কথা বলেন না, ক্ষমা চাওয়া থেকে শুরু করে অনেক কিছুতেই তারা স্পষ্ট প্রসঙ্গে বলে না। আমি একটা জিনিস বুঝি না যে বাংলাদেশের মাটিতে আপনি যদি রাজনীতি করতেই চান, হ্যাঁ, তাহলে 71 নিয়ে আপনাকে ক্লিয়ার থাকতে হবে, নারী ইস্যুতে আপনাকে ক্লিয়ার থাকতে হবে, কারণ অর্ধেকের বেশি জনসংখ্যা এখন নারী, তাই না? তো এই বিষয়গুলোতে যদি রাজনৈতিক দলগুলো, আমি তো মনে করি যে তাদের ইশতেহারেই মানে ক্লিয়ারলি এই বিষয়গুলো আসতে হবে। তার মানে ওই প্রসঙ্গটাই বলছিলাম যে আপা যেটা বলছেন যে পুরনো বিষয়কে আপনাকে বুঝতে হবে যে কোন পুরনো বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমরা অবশ্যই চাই যে রাজাকার ওনার হাতিয়ার হবে না কাউকে ডিমেইন করার, হ্যাঁ, বা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি হবে না এই দেশে, আমরা তো এগুলো আশা করতেই চাই। কিন্তু তার সাথে সাথে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা যে চারটি প্রশ্নের উপরে গণভোট হবে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি। তো এখন প্রশ্ন হলো, আমি আপনাকে যেটা বলি পর্যালোচনার জন্য, এখন যে জুলাই সনদ নিয়ে বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা নিজের সই করা সনদ লঙ্ঘন করেছেন এবং তিনি যে প্রপোজালটা দিয়েছেন সেটা সম্ভব নয় এক প্রকার, যে অনির্বাচিত প্রথমে যেটা 2 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে যে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষের গঠন করা হবে। এগুলো এই 4টি বাস্তবায়ন করতে
যারা নির্বাচিত হবে তারা বাধ্য থাকবে। এখন প্রশ্ন হলো বিএনপি তো এই সবগুলোতেই মোটামুটি নোট অফ ডিসেন্ট দেয়া, বিএনপির পক্ষে কি আমি আবার বলছি, বিএনপির পক্ষে কি এটার হার পক্ষে যাওয়ার তো সুযোগ নাই? নিশ্চয়ই। এক নাম্বার। তাহলে এই যে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিএনপি কি এটার বিরুদ্ধে যাবে? আপনি আমাকে শুধু খালি একটা প্রশ্নের উত্তর দেন। আজকে যে বিষয়টি আসলো গণভোট কেমন করে হবে, 4টা প্রশ্ন, তাই না? এই যে ঐকমত্য কমিশন এতদিন বসলেন, এটা কেন আজকে আমরা সারপ্রাইজড হয়ে এটা শুনলাম? এই প্রসঙ্গটাকে আগে আসা উচিত ছিল না? আপনি কি গতকালও জানতেন যে ইলেকশনে আপনার 4টা প্রশ্ন থাকবে? আমি কিন্তু জানতাম না। আমি কিন্তু জানতাম সব জিনিস থাকবে, আবার একবার শুনেছি 48টা থাকবে, একবার শুনেছি 84টা থাকবে। আমি একটু স্কেয়ার্ড হয়ে গিয়েছিলাম যে এতগুলো পড়বো কি করে, তাই না? বা যারা পড়াশোনা জানেন না তারা কি করে এটাকে হ্যান্ডেল করবে? তাহলে আপনি বলেন এই ঐকমত্য কমিশনের গুরুত্বটা কোথায়? এই যে এত 1.5টা বছর ধরে তারা বসলেন, খেলেন, গল্প করলেন, এটা এত সারপ্রাইজড ওয়েতে আজকে কেন আসলো? আমি তো মনে করি যে 4টি প্রশ্ন যে থাকবে এটা তো আগেই ওঠার কথা ছিল, এটা নিয়ে আগেই কথা বলতে পারতেন। তার মানে কি, মানে আমাদের সরকার বা এরাও কি এমন একটি জায়গায় আছেন যে যারা আমাদেরকে প্রতিনিয়ত একটা সারপ্রাইজ করে নতুন নতুন জিনিস এনে আমাদেরকে কোনো কি কালক্ষেপণ করার চেষ্টা হচ্ছে? আমি জানি না। মানে সবকিছুতে হয়েছে কি, সরলভাবে ভাবার মন তো চলে গেছে এই দেশ থেকে। আপনি সবকিছুকেই একটা কমপ্লিকেটেড জায়গা থেকে চিন্তা করেন, কনস্পিরেসির কথা চিন্তা করেন। কারণ সরলভাবে মানে এই যে দেশে আমরা কোনোদিন কোনো স্বপ্নই দেখতে পারিনি, স্বপ্নই জাতির পিতার স্বপ্ন বা কারো স্বপ্ন হয়ে গেছিল, স্বপ্নের প্যাটার্ন বিক্রি হয়েছে, তাই না? সেই দেশে থেকে আপনি কিন্তু আসলেই মানে এই বিষয়গুলো বুঝতে পারেন। হয়তো উনি খুব সরল মনেই কাজটি করেছেন, কিন্তু আমি তার সরলতাকে আসলে বুঝতে পারছি না। তাহলে এটি তো একটা জটিল কোয়েশ্চেন না, যে আজকে কেন আমি জানলাম যে ওনার বক্তব্যের মাধ্যমে যে 4টি প্রশ্ন থাকবে? এটি তো আমাদের আগে থেকে প্রশ্নগুলো থাকার কথা ছিল। এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে সরকারের পক্ষ থেকে একটা আহ্বান ছিল যে বিষয়টা কিভাবে হবে আপনারা বসে ঠিক করুন। হ্যাঁ, তো রাজনৈতিক দলগুলো তো বসতে পারে না, তারা তো বসেই থাকে অ্যাকচুয়ালি, তাই না? ওই ঘরের ভিতর বসেই থাকে তারা, কিন্তু বসে তারা যে সিদ্ধান্তে যায় সেই জায়গাতে তারা বাইরে আসতে পারে না। দেখেন এখন আপনি যদি বিএনপির কথা বলেন যে এটা কি হ্যাঁ দিকে যাওয়ার তো কোনো সম্ভাবনা নাই বিএনপির বক্তব্য অনুযায়ী। আমি এখন পর্যন্ত মনে করি, আমি জানি না তাদের এই মুহূর্তে দলীয় স্ট্যান্ডটা কি, তবে আপনি যদি পর্যালোচনা করে দেখেন যে অনেক ক্ষেত্রেই বিএনপি কিন্তু অনেক লিবারেল। এটা বললে আবার বলবে বিএনপি দালাল। মানে এখন তো হয়ে গেছে কি, একটি পার্টিকুলার দল বা তাদের পক্ষে কথা না বললেই আপনাকে দালাল বলে দেওয়া হয় খুব সহজেই। হ্যাঁ, যে আপনার মতামতটা যদি অন্য দলের ফরে চলে যায়, তো সেই জায়গা থেকে আমি যদি এখন এটা বলি ধরেন বলবে বিএনপি দালাল। তবে আমি মনে করি যে বিএনপির মতো এখন এই মুহূর্তে সবচেয়ে বড় দলটি যতগুলো জায়গাতে তারা কম্প্রোমাইজ করেছে, ইভেন ইউ কুড সে স্যাক্রিফাইস করেছে, এটা বিএনপির মতো দলের করার কথা ছিল না। কিন্তু বিএনপি কিন্তু অনেক লিবারেল জায়গা থেকে দেখেছে। আমি আশা করব যে কোনো ধরনের মানে তারা নিশ্চয়ই নির্বাচনমুখী একটি দল, নির্বাচনের দিকে তাকিয়ে আছে, নির্বাচন হওয়ার জন্য নিশ্চয়ই বিএনপি কিছুটা ছাড় তো দেবেই, এটা আমি মনে করি।